গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোবো হচ্ছে বক্রেশ্বরের দিকে। দেখো সকাল সকাল গরম গরম ল্যাংচা তৈরি হয়ে গেছে। বাপ রে, এখানে লরির যা লম্বা জ্যাম লেগেছে, এখানেই তো মনে হচ্ছে 1 ঘন্টা কেটে যাবে। সামনে ট্রেলারের সাইজটা দেখো জাস্ট, মানে পুরো রাস্তা একদম ও একাই ঘিরে নিয়ে যাচ্ছে, যত রাস্তা ততটাই। এখানে এই যে তোমার একটা কুণ্ড, এটা একটু গাছপালায় ঢাকা পড়ে গেছে, আমাদের তো জুম করে দেখাই। এই দেখো এখানে এই কুণ্ডটা, এই দেখো এই হচ্ছে মহিষেশ্বর মর্দিনী। ঠিক আছে, বক্রেশ্বরের গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, বাট ওই সতীপীঠটা দেখতে এসে দেন আমরা এই উপরটায় আসলাম। এখানে কত মন্দির দেখো চারদিকে, ল্যাংচা মহলে চলে এসেছি। ঠিক আছে, যখনই আমরা বর্ধমানে আসি থেকে যেখান থেকেই নেওয়া হয় সব কিছু। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোবো হচ্ছে বক্রেশ্বরের দিকে। কালকে তো কোথায় কোথায় ঘুরলাম, কি হলো, মন্দিরের কি ইনসিডেন্টগুলো ঘটলো সেগুলো সবই তোমাদের বললাম। আর আজকের প্ল্যান আছে হচ্ছে ফার্স্ট বক্রেশ্বর যাবো, বক্রেশ্বরে 2-3 স্পট আছে, ওগুলো দেখবো, দেখে দেন বর্ধমানের দুটো স্পট আছে মেবি। আমি অনেকদিন আগে বর্ধমান গিয়েছিলাম, বাট আমার রুটগুলো মনে নেই ঠিক। একটা আছে হচ্ছে তোমার মোটা শিব মন্দির, আর একটা 108 শিব মন্দির। যদি টাইম থাকে আমাদের ইন কেস, তাহলে আমরা ওই দুটো স্পটে ঢুকবো, কারণ আমাদের বর্ধমান হয়েই যেতে হবে, বাট ওগুলো বর্ধমান সিটির ভেতরটায় অনেকটা। ঠিক আছে, তো সকালের তো এই প্ল্যান। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, একটু মন্দিরে যাবো মায়ের দর্শন করতে, দর্শন করে নিয়ে দেন বেরিয়ে যাবো। এখন মোটামুটি 7:45-8টা মতন বাজে। ঠিক আছে, তো প্ল্যান আছে 9টার মধ্যেই বেরিয়ে যাওয়া এখান থেকে, কারণ এখান থেকে বক্রেশ্বর প্রায় 60 কিলোমিটার। এবার রাস্তার অবস্থা জানি না, কালকে তারাপীঠে আসার সময় রাস্তা তো তোমরা দেখলেই, কিছু কিছু জায়গায় এতটা খারাপ ছিল। ঠিক আছে, বিশাল চাপ হয়ে গেছে গাড়ি চালাতে। তো আজকেও যদি সেরকম রুট থাকে তাহলে 60 কিলোমিটার প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যেতে পারে। বাট যদি হাইওয়ে রুট পেয়ে যাই বা ভালো রাস্তা পেয়ে যাই, তাহলে প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো। তো আশা করছি 12টার আগে পৌঁছে যাবো। দেন ওখানে ভিজিট করে সব কিছু দেখে থেকে 2টো করে ওখান থেকে যদি বেরোতে পারি, তাহলে বর্ধমানটা আমরা কভার করতে পারবো আজকে। আর নয়তো বর্ধমানে কোনো কিছু দেখা হবে না, জাস্ট শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো, একটু কেনাকাটা করার আছে। ওটা তো প্রত্যেকবারই হয়, শক্তিগড় মানে থাকা, আমাদের রুটে শক্তিগড় থাকা মানে শক্তিগড়ে গিয়ে কেনাকাটা হবে। ঠিক আছে, এই চলো, তাও সারাদিন কী হচ্ছে দেখাবো। আপাতত বেরোই তাড়াতাড়ি। বেরিয়ে পড়ছি হোটেল থেকে, আর ঘড়িতে এখন টাইম বলতে গেলে প্রায় 9টা মতো বাজে। তো রোদ তো অলরেডি উঠে গেছে, গরমও লাগছে প্রচুর রাইডিং জ্যাকেটটা পরে। মানে এখনই এই অবস্থা, গরমকালে যখন রাইডে বেরোবো জানি না কী হবে। তাও এটা মোটামুটি ভালো পরিমাণে মেশ আছে, ঠিক আছে, কিছু করার নেই। তো এখান থেকে যে এস্টিমেটেড টাইম আমি দেখছি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট লাগার কথা, মানে 9টা থেকে 10টা, 10টা থেকে 11টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। কারণ এর লেটে পৌঁছালে ম্যাক্সিমাম মন্দিরই মোটামুটি 12টা সাড়ে 12টার পর থেকে বন্ধ থাকে কিছুক্ষণ, দুপুরের টাইমটা। এইখানটায় ফাঁকা আছে, এখান থেকে ইউটার্নটা নিয়ে নিই। তো রাস্তা মোটামুটি তো ফাঁকাই দেখতে পাচ্ছি আপাতত, অত ভিড় নেই, আস্তে করে ঘুরিয়ে নিই। আর টোটো ভর্তি এখানে তারাপীঠেও, মানে প্রচুর পরিমাণে টোটো। তো এই সামনে যে গাড়ি দেখছো বা টোটো দেখছো তোমরা, ওগুলো বুকিং করে অনেক মানে জায়গায় এখান থেকে যেতে পারো, কারণ তারাপীঠে মোটামুটি অনেক কটাই জায়গা আছে ঘুরতে যাওয়ার জন্য। যেমন তোমার বামাখ্যাপার বাড়ি হয়ে গেল, তারপর ওদিকে ইস্কন মন্দির হয়ে গেল। তো এরকম আরও 7-8খানা মোটামুটি জায়গা আছে। তোমরা টোটোওয়ালাদের সঙ্গে কথা বললে, আমি আগেরবার যখন এসেছিলাম তখন আমাকে 250 টাকা থেকে 250 না 300 টাকা এরকম নিয়েছিল, নিয়ে সব কটাই মোটামুটি ঘুরিয়েছিল। তবে নলহাটেশ্বরী যেটা আছে ওটা তোমরা পাবে না, ওটার জন্য তোমাদের আলাদা করে গাড়ি বুক করে দেন যেতে হবে। আবার চলে এসেছি সেই রাস্তায়, এই রাস্তা হয়ে আমরা তারাপীঠ এসেছিলাম। তো এই রাস্তা হয়ে এবার দেখছি যে বক্রেশ্বরের ওই দিকেও যেতে হবে। তারাপীঠ তরুণ বা তারাপীঠের যে গেটটা, ওই রাস্তাটা আমরা ধরছি না। এবার দেখি এবার রাস্তার কি কন্ডিশন আছে না আছে। আসার সময় ভাই যেরকম বললাম মারাত্মক পরিমাণে রাস্তা ছিল, তো ওরকমই যদি রাস্তা হয় তো তাহলে ব্যাস হয়ে গেল। ওই যে সামনে দেখো, সামনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও একটা ট্যুরিস্ট স্পট। এটা হচ্ছে সাধক বামাখ্যাপা যে ছিল তার বাড়ি হচ্ছে এটা। তো এখানে নতুন বাড়ি পুরনো বাড়ি অনেক কিছুই আছে এখানে। তারপর এই সামনে দেখছি এটা লেখা আছে পৈতৃক ভিটে, তো তোমরা দেখতে পারো এখানে এসে। 30 মিনিট মতন আমরা গাড়ি চালিয়ে নিয়েছি। তো রাস্তা আপাতত তো ভালোই পেয়েছি, একটু মাঝে মাঝে কোথাও খারাপ আছে, বাট আগের দিনে যে রাস্তা থেকে এসেছি সেই রাস্তা না, এটা অন্যই রাস্তা। তো বক্রেশ্বর থেকে আবার ঘুরে ওই দিক থেকে, মানে আমাদের আবার এই রাস্তায় রিটার্ন করতে হবে না, আমরা ওই দিক থেকেই বাড়ি যাওয়ার আমাদের রাস্তা আছে, বা সেই সেম বর্ধমান হয়ে তারপর হাওড়া ঢুকতে হবে। সামনে দেখো জাস্ট পুরো জঙ্গল একটা দেখতে পাচ্ছি সামনে। এটা যতদূর মানে আমার সম্ভব যে এটা পানাগড়ের জঙ্গল। তো এই রাস্তা দিয়ে এই যে দেখো পুরো জঙ্গলটা দেখেছো, পুরো একদম ঘন। আমরা এরকম জঙ্গল কোথায় গিয়ে পেয়েছিলাম বলো তো? বিষ্ণুপুর যাওয়ার সময়, মানে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া, হ্যাঁ বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যাওয়ার পথে মিডিলে পড়ে শালবনী। তো সেই শালবনির রাস্তা বা এরকম মানে ওই রকমই অনেকটা লাগছে, যেন আমরা বাঁকুড়ার দিকেই চলে এসেছি। তো জঙ্গলটা ভালোই গভীর দেখতে পাচ্ছি মোটামুটি আমি এইদিকে। আর প্রচুর গাছপালা ভর্তি এখন এখানে জঙ্গল অক্ষত আছে, মানে কেটে সাফ করে দেওয়া হয়নি। তো সেই আমরা শালবনি যেরকম পার করেছিলাম বাঁকুড়া যাওয়ার সময়, সেই রকম ফিলিংটা আসছে জাস্ট এইখানে।
বাপরে বাপ, এইখানে জাস্ট লরির জ্যাম লেগেছে দেখো তোমরা। এমনিতে রাস্তা এখানে কাজ হচ্ছে, রাস্তা তো মানে সরুই বলতে পারো, খুব একটা চওড়া রাস্তা না। তোমরা দেখছো যে এই পাশে একটা ট্রাক যাচ্ছে, ওই পাশে একটা ট্রাক, তারপর আবার ওই দিকে আরও ট্রাক পার্কিং করে রাখা যেত। মানে এখানে প্রচুর পরিমাণে স্লোত যেতে হচ্ছে, আর বিশাল পরিমাণে ধুলো এখানে, মানে মুখ চোখ একদম ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে পুরো। দেখিস মানে একটু জায়গা পেলে সামনে থেকে কোথাও কাটিয়ে বেরোতে হবে, বাট সামনে আমি দূর দূরান্ত অব্দি লরি, এখানে দেখো আবার কাদা ভর্তি। বাইকটা মুছে মাছে বার করলাম সকালবেলা, আর কি হবে, আর ওভারটেক করে বেরিয়ে যাই তাড়াতাড়ি। বাপরে বাপ, ওভারটেক করে আর কোথায় যাব, সামনে তো মানে পুরোই লরির লাইন। সব ট্রাক ওভারটেক করতে করতে আমরা অনেকটাই পেরিয়ে গিয়ে চলে এসেছি। আর জাস্ট একটা ট্রাক আছে, এটাকে কোনোভাবে একটু ওভারটেক করে নিই। ঠিক আছে, এবার সামনে রাস্তা আমাদের জন্য ফাঁকা, আমরা এবার টেনে পুরো বেরোবো একটু গাড়ি। সামনে একটা ব্যারেজ আছে, মানে এটা হচ্ছে তোমার কি তিলজলা আসে না, তিলপাড়া ব্যারেজ এটা। তো রাস্তার কন্ডিশন এখানে আবার খুব একটা ভালো না, ব্যারেজের কন্ডিশনটাও খুব একটা ভালো দেখতে লাগছে না আমার, মানে রাস্তাঘাট খুবই বাজে। নদীতে তো জল নেই এখন, পুরো শুকিয়ে আছে। এই ব্যারেজের কন্ডিশনটাও মানে রাস্তা দেখে মনে হচ্ছে সেই ফারাক্কা ব্যারেজের কথা মনে পড়ে গেল, নর্থ বেঙ্গল যাওয়ার রাস্তা যেটা পড়ে। সেম একদম সেই ওইটুকুনি জায়গা, যে সব ব্যারেজে কি মানে একই রকম জায়গা রাখে কি জানি, বলতে পারবো না। আবার এখানে একটু কাটিয়ে কুটিয়ে ওদের জায়গা করে সামনে বেরোতে হবে। আর বেশি রাস্তা বাকি নেই যদিও, মোটামুটি আর আধ ঘন্টা থেকে 35 মিনিট মতন বাকি। তার মধ্যে তো রোদ একদম পুরো মাথার উপরে চচ্চর করছে। কোথায় দিয়ে যে গাড়ি চালাচ্ছি বুঝতে পারছি না, মানে পাড়া আর ভেতর থেকে এর ভেতর থেকে মানে রাস্তা কোথা থেকে ম্যাপ আমাকে নিয়ে যাচ্ছে। এ দেখো এখানে দেখো, মানে বুঝতেই পারছি না যে এটা হাইওয়ে না অন্য কিছু। এই দেখো এখন আবার গ্রামের ভেতর থেকে যাচ্ছি, মানে আমি ঠিক বুঝতে পারছি না যে আমি ভুল ভাল রাস্তায় তারাপীঠে ঘুরছি নাকি মানে এটাই রাস্তা। কী জানি, গ্রামের ভেতর থেকে লোকের উঠোনের সামনে থেকে কোথায় গাড়ি নিয়ে যাচ্ছি, লোকজন এবার না ধরে আমাকে পিটবে। অনেকক্ষণ ধরেই গ্রামের ভেতর ঘুরছি, এখনও গ্রামের ভেতর থেকে বেরোয়নি। তো ম্যাপে যা দেখতে পাচ্ছি সামনে গিয়ে একটা হাইওয়ে আছে, তো ওখানে মিসবে হয়তো, মানে যতদূর সম্ভব যেটা বুঝতে পারছি। ঠিক আছে, কিছু করার নেই, এই একটাই রাস্তা দেখছি, আর কোনো অল্টারনেট রাস্তাও দেখতে পাচ্ছি না আমি। এখানে বাড়িঘরগুলো তো মানে কী আর বলবো, দেখি যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। আমরা অলরেডি খুব লেটে চলছে, আমার মনে হচ্ছে 11:30 করে আমরা এতে ঢুকবো বক্রেশ্বরে, যে হাইওয়েটার কথা তোমাদের বলছিলাম। তো এই দেখো উঠে গেছে হাইওয়েতে। তো খুব একটা চওড়া হাইওয়ে না, বাট ঠিক আছে, ওই রাস্তা পাড়ার রাস্তার থেকে ভালো। আর সামনে ট্রলারটা যাচ্ছে দেখো, জাস্ট মানে রাস্তা পুরো ও একাই ঘিরে নিয়েছে, আর যেমন লম্বা চওড়াও তেমন। এটাকে একটু ওভারটেক করে বেরোতে হবে আমাকে। এই দেখো এবার দেখো কতটা মানে চওড়া গাড়িটা। পৌঁছে গেলাম অ্যাটলিস্ট বক্রেশ্বর মন্দিরে। তো এবার এখানে একটা পার্কিংয়ের জায়গা খুঁজতে হবে, যে বাইক কোথায় রাখা যাবে। এখানে তো পুরো ওই দোকানপাট মার্কেট বসেছে দেখতে পাচ্ছি। তো সামনে এগিয়ে গিয়ে দেখি কোথাও পার্কিং আছে কি না। এখানে একজনকে জিজ্ঞেস করতে বললো যে সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর মেবি এখানে কোনো মেলা হচ্ছে। এটা হ্যাঁ, এটাই পার্কিং। চলো পার্কিংয়ে রাখি, তারপর মন্দিরে যাব। মন্দিরের টাইমিং কী আছে না আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। আগে আমার গাড়িটাকে ঠিকঠাক জায়গায় পার্ক করে নিই, তারপর বলছি বাকি কথা। বক্রেশ্বরে তো চলে আসলাম, ঠিক আছে। দেখো এটা হচ্ছে গেট ঢোকার, এখানে মেলা হচ্ছে, এখন শিবরাত্রি মেলা হচ্ছে বাইরে। আর এখানে পার্কিং এরিয়া, এটা আমার পার্কিংয়ের রেট লেখা আছে এখানে, আমাদের বাইক যেহেতু। এই দেখো এখানে মেলার সব সরঞ্জাম বসেছিল, মেবি বা উঠে যাচ্ছে। তো এই যে এখানে তোমাদের টিকিট কাটতে হবে, তোমাদের গাড়ির নাম্বার বলে দেন কুপন কাটতে হবে। এন্ট্রির জন্য 10 টাকা করে, আর বাইকের জন্য তোমার 10 টাকা। গেট থেকে ঢুকে এই যে এইদিকে যে আমার মন্দিরের রাস্তাটা, ঠিক আছে। এখন শিবরাত্রির জন্য এখানে প্রচুর আয়োজন হয়, বড় করে শিবরাত্রি পালন হয়, সেগুলো এখন গোছগাছ চলছে। বাকি এইদিকে হচ্ছে তোমার ঘাটগুলো। আমি অনেক দিন আগে এসেছিলাম, ঠিক আছে, অনেক ছোটোবেলায়, তখন মায়ের সাথে এসেছিলাম। তখন কোথায় কি আছে আমি আগে নিজে দেখি, তারপর তোমাদেরও দেখাবো। আমি সব ভুলে গেছি কোথায় কি আছে। তো এই হচ্ছে, এটা মেবি স্নানের না, এটা কমন ঘাট, যেখানে তোমরা হাত পা ধুতে পারবে বা কিছু। আর ওই দিকে তোমার স্নানের ঘাটগুলো, জায়গাটা কুণ্ড, ঠিক আছে। এটা বললো যে 42 ডিগ্রি এর টেম্পারেচার। তো 42 ডিগ্রিতে জল ফোটার কথা না তেমন, মানে জলটা ন্যাচারালি গরম। এখানে তোমাকে নামার ব্যবস্থা কোথাও নেই। তো স্নানের জন্য ওইখানে মানে এই জলগুলোই ওখানে ঠান্ডা জলের সাথে মিশে দেন ওই যেখানে স্নান করার জায়গা ওখানে যাচ্ছে। তো চলো ওইদিকে তো মন্দিরে যাওয়ার রাস্তা ওইখানে দেওয়া আছে, মন্দিরের দিকে যাই। এখানে এই যে তোমার আরেকটা কুণ্ড, এটা একটু গাছপালায় ঢাকা পড়ে গেছে, আমাদের তো জুম করে দেখাই। এই দেখো এখানে এই কুণ্ডটা, ঠিক আছে। এর জলটাই মেবি ওই বড় যে কুণ্ডটা আছে ওইখানে, ওটাই গিয়ে মিশছে। আর
এইখানে একটা কুণ্ড, এর জলটা পুরো ফুটছে, সেই জিনিসটা তোমার দেখা যাচ্ছে। তো একজন পুরোহিত যে আছে উনি বললো এটা 80°C আছে এটাই। তো জল দেখো এখানে তোমরা দেখতে পাবে জলগুলো ফুটে উঠছে এইখানটায়, বাট এখানে খুব প্রচুর পচা একটা স্মেল আছে। এই দেখো এখানে আরও একটা কুণ্ড, এর জলটা দেখো পুরো ফুটছে, বোঝা যাচ্ছে ওইখানে লোকজন চাল ফেলেছে আবার দেখার জন্য যে আরও ভাত হয়ে যায় কিনা। এর জলই তুলে এখানে বোতলে করে বিক্রি হচ্ছে, তোমাদের যাওয়ার খাওয়ার ইচ্ছা হবে তোমরা এখান থেকে খেতে পারো, আর আমার কোনো ইচ্ছা নেই। এখানে দেখো দোকানপাট 2 থেকে 3খানাই দোকান আছে যেখান থেকে তোমরা পুজো দেওয়ার সব জিনিসপত্র পেয়ে যাবে। দেখো এইটা হচ্ছে তোমার গেট বক্রেশ্বরে। এখানে দুটো মন্দির আছে, একটা হচ্ছে বক্রেশ্বরের মন্দির, একটা হচ্ছে মহিষাসুর মর্দিনী, যেটা হচ্ছে তোমার সতীপীঠ, যেখানে বলা হয় নাকি ঠাকুরের ত্রিনয়ন পড়েছিল। এটাও একটা কুণ্ড মেবি, হ্যাঁ এটাও একটা কুণ্ড। তো দেখো অনেক কটাই মন্দির আছে এখানে। ভেতরে ফটোগ্রাফি করতে দেবে কিনা আমি জানি না, কারণ কোনো মন্দিরে এখন ফটোগ্রাফি অ্যালাউ না। তো বাইরে থেকে তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে মন্দিরের গেটটা, আর ওই যে ভেতরে যেটা চূড়াটা দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের, ওইটা হচ্ছে তোমার মন্দির। চলো যাই মন্দিরে দর্শনটা করে নিই আগে, তারপর আবার বাড়ির দিকেও বেরোতে হবে আমাদের। মন্দিরে ঢোকার রাস্তাটা, আর মন্দিরে ঢোকার রাস্তাতেও তোমার একটা কুণ্ড আছে এখানে। এখানে অনেক কটাই জলের এরকম কুণ্ড আছে যেগুলো তোমরা দেখতে পারো এসে, সব কটাই তোমাদের প্রায় দেখিয়ে দিলাম। ওই দিকে দেখো, ওদিকে ভবতারিণী মন্দিরটা ওই দিকটায়। আর এখান থেকে মেবি লাইনের জন্য করা আছে, বাট এখন লাইন নেই, যেহেতু শিবরাত্রির পরে আমরা এসেছি তো অনেকটাই ফাঁকা আছে এর জন্য। বক্রেশ্বর মন্দির, ঠিক আছে, আমরা ভেতরে দর্শন করে নিয়েছি, পুজো দিইনি কারণ স্নান টান কিছুই তেমন করে না, উপর থেকে খাওয়া দাওয়া হয়েছে রাস্তাঘাটে। আর এইখানেও আরও মন্দির আছে, মা ভবতারিণী মন্দির এটা। দেন এখানে অনেক ছোটো ছোটো শিবলিঙ্গের মন্দির আছে, দেখো এইখানেও মন্দির আছে। তো তোমরা পুরোটা যারা যারা আসবে পুরোটা ঘুরে দেখো অবশ্যই। এবার যে সতীপীঠ এখানকার, ওটায় ভিজিট করব। তো চলো দেখি ওটা কোন দিকটায় আছে, আমিও জানি না, একবার জিজ্ঞেস করে নিতে হবে। এই দেখো এই হচ্ছে মহিষাসুর মর্দিনী, ঠিক আছে, মানে যেটা সতীপীঠ এখানে। এখানে হচ্ছে মা সতীর ত্রিনয়ন পড়েছিল, তো সেই থেকে এখানে মন্দির তৈরি হয়েছে। বক্রেশ্বরের গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, বাট ওই সতীপীঠটা দেখতে এসে দেন আমরা এই উপরটায় আসলাম। এখানে কত মন্দির দেখো, চারদিকে প্রচুর পরিমাণে মন্দির, ঠিক আছে, কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটা ঠিক বুঝতে পারবে না। এখানে এই যে মন্দিরটা আছে দেখো, এটা ভেতর থেকে তোমরা বুঝতে পারবে এটা মন্দিরটা ছিল, বাট ওপর থেকে পুরো বটগাছটাকে ঘিরে নিয়েছে। দেন এখন তো পুরো বটগাছ এখন ছেয়ে গেছে উপরের দিকে। এই দেখো এইদিকেও কতগুলো মন্দির, আমরা সব ঘুরে দেখি। তো এখান থেকে আর বেশিক্ষণ ওয়েট করবো না, মোটামুটি সব দেখা হয়ে গেছে। এখানে একটু ঘুরবো, এদিক ওদিক ঘুরে নিয়ে বেরিয়ে যাবো, অলরেডি 1টা বাজে। তো প্রায় এখান থেকে বেরোতে বর্ধমান পৌঁছাতে, এখান থেকে বর্ধমান মোটামুটি 120 কিলোমিটার মতন যা দেখছি, মানে আমার যা আন্দাজ আছে, এখন আমি ম্যাপে দেখিনি এক্স্যাক্ট। আর তার মধ্যে রাস্তাঘাটের তো এখানে অবস্থা আলাদাই। এবার যদি রাস্তাঘাট এরকম থাকে তো আরও টাইম লাগার কথা, বাট যদি হাইওয়ে পেয়ে যাই তো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, সেটা কথা না। কারণ এবার মেন হচ্ছে বক্রেশ্বরের লাস্ট যে 20 কিলোমিটার রাস্তা পেলাম ওটা খুবই ভালো ছিল, ঠিক আছে, ওই রকম রাস্তা যদি পাই তাও হয়ে যাবে। এবার দেখা যাক রাস্তায় বেরিয়ে কি কিরম পাই না পাই, কারণ এদিকে রাস্তাঘাট আমি প্রথমবার একদম বাইক নিয়ে, তো মানে রাস্তার কন্ডিশন কিরকম আমি ঠিক বুঝতে পারছি না। এখানকার হাইওয়েগুলোই এত ডেঞ্জারাস কন্ডিশনে আছে, ঠিক আছে, ওর থেকে বরঞ্চ গ্রামের ভেতরের রাস্তাগুলো বেশি ভালো আছে। তো চলো এবার বাড়ির দিকে এগোই আস্তে আস্তে, কারণ বর্ধমান ঢুকতে ঢুকতে যতদূর আমার আন্দাজ মনে হচ্ছে প্রায় 5টা মতন বেজে যাওয়ার কথা। মিডিলে কোথাও একবার ব্রেকও নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তো ওখানে আরও আধ ঘন্টা 40 মিনিট মতন যাবে আমার। তো চলো এবার বেরোই, তারপর রাস্তায় বলছি তোমাদের। বক্রেশ্বর থেকে বেরিয়ে গেছি, আর দেখো এই যে রাস্তাটাতে যাচ্ছি, ঠিক আছে, মোটামুটি এখন ভালোই রাস্তা দেখতে পাচ্ছি। এবার দেখলাম যে কিছুটা দূর গিয়ে, ঠিক আছে, দুর্গাপুর হাইওয়েতে উঠবে, তো দেন ওখান থেকে সোজা বর্ধমান, তারপর কলকাতা। রাস্তা তো আপাতত ভালোই পাচ্ছি এদিকে, তো যেরকম এসেছিলাম তারাপীঠে ওই রকম খারাপ রাস্তা না, বাট একটু একটু কোথাও খারাপ আছে, যেমন এই দেখো এইখানটায়। বাট ঠিক আছে, এরকম রাস্তা থাকলেও কোনো অসুবিধা নেই, মোটামুটি 50-60 স্পিডে যদি আমি গাড়ি চালাতে পারি তো আমাদের মেকআপ হয়ে যাবে। আবার ভাই কোন পাড়ায় ঢুকে গেছি, ঠিক আছে, তো পাড়ার মানে এইসব রাস্তা পিছু ছাড়ছে না। এই রাস্তাটা গিয়ে দেখাচ্ছে যে সামনে একটা হাইওয়েতে মিশছে, তো ঠিক আছে চলো ওকে, তারপর দেখছি। এতক্ষণ গাড়ি চালানোর পর এবার একটা ভালো রাস্তা পেয়েছি, এটা পুরো লম্বা হাইওয়ে একদম, বাট এটা দুর্গাপুর হাইওয়ে না, এটা গিয়ে সামনে একটা হাইওয়েতে মিশছে, তো ওটাই হচ্ছে দুর্গাপুর হাইওয়ে। দেন ওখান থেকে স্ট্রেট আমরা বর্ধমানে ঢুকবো, বর্ধমানে গিয়েই লাঞ্চ করবো, বা তার আগে দেখবো কোথাও লাঞ্চ করা যায় কিনা। খিদে তো অলরেডি পেয়ে গেছে, তো আমি মানে ধরেই একটা চলছি এস্টিমেট যে আমরা আগে দুর্গাপুর হাইওয়েতে উঠবো, দেন তারপর মানে কোনো ধাবা বা কোথাও থেকে খাওয়া দাওয়াটা সেরে নেবো।
সামনে দেখো একটা বোর্ড দেখা যাচ্ছে, তো ওখানে কলকাতা হচ্ছে আমাদের বাঁদিকে যেতে হবে। তো সামনেই দুর্গাপুর হাইওয়ে পড়বে, দেন ওখান থেকে আমাদের বাঁদিকে রাস্তাটা নিতে হবে। বাঁদিক থেকে নিয়ে পুরো একদম স্ট্রেট মাখনের মতন রাস্তা। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমি আগেও গাড়ি চালিয়েছি, তো ভাই মারাত্মক রাস্তা ওটাও। এই যে শেষমেশ আমরা পৌঁছে গেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। তো এবার তো পুরো একদম মাখনের মতন রাস্তা, গাড়ি পুরো একদম টেনে মোটামুটি 90-95-তে ক্রুজ করে আমরা বর্ধমান পৌঁছে যাবো। তো খিদে অলরেডি পেয়ে গেছে, তো সামনে একটা কোথাও ধাবা দেখে আগে একটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর নেক্সট স্টপ একদম বর্ধমানে গিয়ে দেবো, কারণ বর্ধমানে একটু কেনাকাটা করবো। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এই জিনিসটা দেখো, দুপাশে পুরো ফেন্স দিয়ে ঘেরা। আমার এই রাস্তাটা মনে পড়েছে, আমরা যখন পরেশনাথ গিয়েছিলাম, মানে প্রায় 2 বছর হতে যাচ্ছে, ধরো পরেশনাথ পাহাড় গিয়েছিলাম, তখন এই রাস্তা ধরে গিয়েছিলাম আমরা। তো এই জিনিসটা দেখে, আমার ফেন্সগুলো দেখে আমার মনে পড়ে গেল। দুর্গাপুর হাইওয়েতে প্রায় অনেকক্ষণই হয়ে গেল, বাট কোনো ধাবার দেখা পাচ্ছিলাম না। শেষমেশ এইখানে একটা ধাবা দেখতে পাচ্ছি, তো এখানেই খেয়ে নিই, কারণ এখানে মানে ধাবার পরিমাণটা খুবই কম। এখান থেকে ইউটার্ন নিয়ে ভাতেরই তো হোটেল, হ্যাঁ ভাতেরই হোটেল, ওটা গিয়ে খেয়ে নিই এখান থেকে, নাহলে পরে আবার কোথায় রেস্টুরেন্ট পাবো ভাই বুঝতে পারছি না। চলো আগে খেয়ে নিই, তারপর আবার বেরোনো হবে, একটু ব্রেকও নেওয়া হয়ে যাবে। এখানে চলে এসছে আমাদের লাঞ্চ, তো এটা ভেজ থালি। আমি বাইরে গেলে বেসিক্যালি ভেজ থালিটাই প্রেফার করি। তো চলো ঠিক আছে, আগে খেয়ে নিই, বাকি তো বর্ধমানের কাছাকাছি চলেই এসেছি। চলে এসেছি বর্ধমান, মানে বর্ধমান না, শক্তিগড় বলবো। তো শক্তিগড়ে এই যে ল্যাংচার দোকানগুলো, আমি মানে এই আমাকে বাঁ সাইড থেকে ঢুকতে হতো, বাট আমি ভুল করে ফ্লাইওভারে উঠে যাচ্ছিলাম আবার। তো ঠিক আছে, গাড়ি ঘুরিয়ে আবার চলে এসছে। দেখো এখান থেকে লম্বা হচ্ছে ল্যাংচার মার্কেট, আদি, ল্যাংচা হোম, গীতাঞ্জলি, ল্যাংচা হাট। তো আমরা যাবো হচ্ছে ল্যাংচা মহলে, যেটা বিখ্যাত ল্যাংচা মহল এখানকার। দেখো আর এখানেও মানে সেই যেরকম মন্দিরে পান্ডারা মানে ধরে না পুজো দেওয়ার জন্য, তো এখানেও মানে দোকানে আসার জন্য লোকজন ওরকম করছে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, এই যে ল্যাংচা মহল। চলো এখানে একটু কেনাকাটা করবো, করে নিয়ে এখানে একটু রেস্ট নিয়ে একেবারে ট্রেনে আবার বাড়ির দিকে বেরোবো, আর কোথাও এখন ব্রেক দেবো না। চলো দেখো ডমিনারটা দেখো কী সুন্দর র্যাপিং করা, এখানে ফুল র্যাপ করা ডমিনারটা একদম। আমারও ইচ্ছা আছে আমার গাড়িটাকে আমার র্যাপ করানোর, বাট দেখা যাক হবে কখনো। ল্যাংচা মহলে চলে এসেছি, ঠিক আছে, যখনই আমরা বর্ধমানে আসি থেকে যেখান থেকেই নেওয়া হয় সব কিছু। আর এই যে প্যাকিং হয়ে গেছে, এখানে ব্যাগে লাগেজে জায়গা নেই, মানে এগুলো তো হাতে করে এবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে। থেকে তো আর মোটামুটি বাড়ি প্রায় ধরো 90 হবে, মানে আমাকে 5টা হাওড়া ঢুকতে হবে, তো হাওড়া 90 কিলোমিটার, আর বাকি হচ্ছে 110 কিলোমিটার টোটাল কলকাতা ঢুকতে। তো কলকাতাকে ঢুকি, দেন তারপর তোমাদের বিকেলে শেয়ার করবো যে কী হলো, কিছু কথা শেয়ার করার আছে, সেটা আমি বাড়ি যাই, বাড়ি পৌঁছে তারপর সেখানে গিয়ে করবো তোমাদের। বাকি আপাতত এখন আর অত কিছু ভিডিও করবো না, সন্ধ্যে হতে যাবো, প্রায় 4টে বাজে। তো তাড়াতাড়ি চলে এসেছিলাম আমরা ওই সব থেকে পালসিটের যে রাস্তাটা পেলাম, ঠিক আছে, রাস্তাটা ভালো, খুবই ভালো আছে। মানে যেরকম তারাপীঠ থেকে বক্রেশ্বরে আসার যে রাস্তাগুলো যেরকম খারাপ পেয়েছিলাম, ওই রকম নেই, ওই রাস্তাটা খুবই ভালো। ওই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। বাকি তো বর্ধমানে এবার ওখান থেকে দেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এটা ধরলাম, তারপর তো সোজা এখন হাওড়া ঢুকবো ওখানে আমি। তো এই রাস্তা ভালো, অসুবিধা নেই। এবার ওইখানে যা খারাপ রাস্তা ছিল ওইটাই ব্যাস। বেরিয়ে পড়েছি আমরা বর্ধমান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে। তো সোজা এখান থেকে এখন যাবো হচ্ছে হাওড়া, দেন হাওড়ায় আমার পিলিয়ানকে ড্রপ করে দেন বাড়ির দিকে যাবো। তো 2 দিনের ট্রিপ বেশ ভালোই কাটলো। বছরের ফার্স্ট ট্রিপ মায়ের কাছ থেকে শুরু করলাম, যাতে সারা বছর ভাই অনেক ট্রিপ করতে পারি, আর অনেক ট্রিপ করে সেই ট্রিপের স্টোরিগুলো, সেই ট্রিপের ভিডিওগুলো তোমাদের সাথেও শেয়ার করতে পারি। ঘড়িতে বাজে প্রায় 4:30 না 4:45 মতন, আর থেকে দেখো সানসেট হচ্ছে। তো সানসেটের এই টাইমটা ভাই আমার আকাশটা বিশাল সুন্দর লাগে। দেখো একপাশে সোনালি আকাশ, মানে আমার ডান দিকে পুরো সোনালি আকাশ, আর উপরটা পুরো নীল আকাশ, মানে দুরকম আকাশ দেখতে পাচ্ছি আমরা এখন। এইসব মানে ট্রিপের মধ্যে এই জিনিসগুলো বেশ উপরি পাওনা হিসাবে থাকে। চলে এসেছি আমরা ডানকুনি, আর পার হচ্ছে এখন ডানকুনি টোল প্লাজা। সেখান থেকে আর কিছু দূর গিয়ে, ঠিক আছে, বাঁদিকে মানে কোনা হাইওয়ে রাস্তাটা ধরে আমরা হাওড়ার দিকে যাব, হাওড়া ব্রিজের দিকে ঢুকবো। তো সেখানে আমি আমার পিলিয়ানকে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো আমার বাড়ির উদ্দেশ্যে। তো ট্রিপ তো ভালো মতো কমপ্লিট হয়ে গেল, এটাই একটা শান্তির কথা। তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাই। কোনা হাই রোড থেকে এই যে ঢুকে যাচ্ছি, তো এটা হচ্ছে বেনারস রোড, যেটা সোজা আমার টিকিয়াপাড়া হয়ে হাওড়া ব্রিজের দিকে উঠবে। দেন ওখান থেকে আমি বেরিয়ে যাব, কারণ আমার পিলিয়ান আছে, ওকে আমাকে এই রাস্তার ভেতরে মানে বেনারস রোডে নামাতে হবে। তো নামিয়ে দিয়ে আমি ওদিক থেকে হাওড়া এবার বেরিয়ে যাব। চলে এসেছি বাড়ি, আর বাড়ির সামনে এসে জ্যাম লেগে গেল। এতক্ষণ মোটামুটি ফাঁকা রাস্তায় এসে আর বাড়ির সামনে একটু জ্যাম ঠেলতে হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানটায় মোটামুটি জ্যাম থাকে, কারণ বাইপাসের 4 মাথার মোড়, এটা তো মানিকতলার দিক থেকে সমস্ত গাড়ি দিকে বেরিয়ে যাচ্ছে। আর আমরা সন্ধ্যে করতেই বাড়ি পৌঁছে গেলাম, এটা একটা বেশ সুবিধা, কারণ যত রাত হবে তত ট্রাকের জ্যাম বাড়বে। ওইদিকে ডানকুনির দিকে তো ভাই আলাদাই জ্যাম থাকে রাত্রিবেলা, দেখেইছি তোমরা। আর এই দেখো সামনে হচ্ছে যে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন আমাদের, যেখান থেকে আমরা মেট্রো সব জায়গায় যেতে পারি। এখন তো এখন পুরো কলকাতায় প্রায় আস্তে আস্তে মেট্রো চলে হয়ে যাচ্ছে। চলো আর বেশি কথা বাড়াবো না, আগে বাড়ি পৌঁছে ফ্রেশ হই, তারপর বাকি কথা পরে হবে।
ছিল, মানে সন্ধ্যাবেলা করার কথা ছিল এসে, বাট আমি আর কালকে এত টায়ার্ড ছিলাম আর ইচ্ছা হয়নি করতে। তো যে কথাগুলো তোমাদের বলার ছিল, এক তো ফার্স্ট রাস্তা নিয়ে যে রাস্তাতে আমি গেছিলাম তোমরা যেও না, অন্য আমার যতদূর মনে হয় যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটাতে আমরা মানে বক্রেশ্বর হয়ে যখন ফিরলাম ওই রাস্তাটাই তারাপীঠে ঢুকছে অন্য কোনো রাস্তা থেকে। কারণ আমি ঘরে এসে যখন আরেকবার চেক করছিলাম তো ওই রাস্তাটাও দেখাচ্ছে যে ওখান থেকে তোমরা যেতে পারো, বা এমনও ট্রিপ প্ল্যান করতে পারো যে আগে বক্রেশ্বর ঢুকলে দেন ওখান থেকে তারাপীঠ ঘুরে আবার রিটার্ন ওই রাস্তা তোমরা ব্যাক করতে পারলে। কারণ যে রাস্তা থেকে আমি গেছি মানে বোলপুর হয়ে, ঠিক আছে, মানে প্রচণ্ড পরিমাণে খারাপ রাস্তা। গাড়ি তো একবার আমার গাড়ি এমনভাবে গাড্ডায় পড়লো যে আমি ভাবলাম যে ব্যাস গেল গাড়িটা সকাল বা কিছু ভেঙে, বাট যা ঠাকুরের ইচ্ছে সেটা হয়নি। আর সেকেন্ডলি হচ্ছে তোমরা যখন মন্দিরে পৌঁছাবে বা মন্দিরে পুজো দেওয়ার যখন প্ল্যান করবে তখন কোনো পান্ডা ধরো না প্লিজ। কারণ পান্ডারা কী করে বলো তো, তোমাদের কাছ থেকে টাকা নেবে, নিয়ে তোমাদের হয়তো গেট অব্দি পৌঁছে দেবে বা জাস্ট ওই কিছু মন্ত্র পড়িয়ে ব্যাস ওই মন্দির অব্দি পৌঁছে দিল। আর তারাপীঠ মন্দিরে একটা যেটা জিনিস দেখলাম যে তুমি ওখানে মানে ঠাকুরের কাছে যে পান্ডাগুলো আছে ওদের যদি তুমি আগে টাকা হাতে না দাও তো ওরা মানে তোমার ডালা ঠাকুরের কাছে ছোঁয়াবে না, কিছুই করবে না। মানে আমাকে এরকম হয়েছে যে আমার হাত থেকে টাকাটা অন্য একটা পান্ডা নিয়ে নিয়েছে, এবার আমি অন্য একজন পান্ডাকে ডালাটা দিয়েছি, সে মানে ঠাকুরের ভুলটা ঠাকুরের গায়ে ঠেকিয়ে আবার পুরো রিটার্ন করে দিয়ে বলছে আগে টাকা দাও তারপর আমি ঠেকাবো। মানে ভাই পুরো বিজনেস। অবশ্য মন্দির মানে এখন বিজনেস, মানে মন্দিরের বিজনেস এখন মানে পুরো খাঁটি পিওর বিজনেস, সব থেকে ভালো আর সব থেকে সুবিধাজনক। ঠিক আছে, সেই সব নিয়ে আমি যেতে চাইছি না। তো তোমরা করতে পারো, বা যারা নিজের ইচ্ছায় মানে পান্ডা বুকিং করতে পারো তো করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আর শ্মশানের যে কেসটা সেটা তো তোমাদের বললামই। বাকি হচ্ছে নলহাটেশ্বরী তোমরা যখন যাবে মেন রোড মানে হাইওয়ে ছেড়ে তোমরা যখন বাঁদিকে একটা রাস্তা পড়বে ওই রাস্তাতে ঢুকে নলহাটি ঢুকতে হবে। তো ওই রাস্তাটায় তোমরা যখন যাবে তোমরা এক কাজ করো, তোমরা ব্রিজে ওঠো না, মানে একটা ব্রিজ পড়বে সামনেই, ব্রিজের ওপর থেকে রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ আর প্রচণ্ড ধুলো, পুরো ট্রাকের জ্যাম পাবে। ওর থেকে নিচে একটা রাস্তা আছে, মানে ব্রিজের নিচ থেকে লোকালিটির ভেতর থেকে একটা রাস্তা পেয়ে যাবে তুমি, ওই রাস্তাটা যথেষ্ট ভালো, একটু লোকজন পাবে বাট ওই রকম মানে স্ট্রাগল করতে হবে না। তুমি সিম্পলি একটু হয়তো 2-5 মিনিট তোমার এক্সট্রা লাগবে বাট তুমি পৌঁছে যাবে। ঠিক আছে, বাকি তো আর ট্রিপ মোটামুটি ভালোই কেটেছে। তো তারাপীঠে প্রচুর ঘোরার জায়গাও আছে, আমরা আগেরবার গিয়ে যেহেতু ঘুরে নিয়েছিলাম ওই জন্য এইবার আর কিছু দিয়ে ঘুরলাম না। তোমরা টোটো বুকিং করতে পারো, টোটো মোটামুটি তোমাদের ওই তখন 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা বার্গেনিং করে নিতে পারো, তো তোমাদের সব মোটামুটি প্লেস ওরা ঘুরিয়ে দেবে। 2026-এর প্রথম ট্রিপ তারাপীঠ থেকে শুরু করলাম, তো মায়ের ইচ্ছে থাকলে সারা বছর প্রচুর কটা রাইড হবে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো আজকের মতো এইটুকুই, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।